স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মানুষ মানুষের জন্য এই বাণীর আবেদন কখনো হারিয়ে যাওয়ার নয়। আজকের তথ্য প্রযুক্তি ও যান্ত্রিক জীবনের জোয়ারেও তার ধ্রুব সত্য। মুঠোয় যখন পুরো পৃথিবী, তখন ঘরে বসে থাকার যোগ কোথায়? তাই কখনো মাঠে, কখনো যোগাযোগ প্রযুক্তি মারফত এ সমাজের বঞ্চিত আর আপন্ন মানুষের সহায় হচ্ছে নতুন প্রজন্ম। তারাই এখন আলোকিত বাংলাদেশের উপকার। এমনি চারজনকে নিয়ে আজকের আলাপচারিতা, তারা অন্যরকম। কথা বলতে স্টুডিওতে আছেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি শাহেদ কায়েস, আছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করবি রাকসান, কল ফর ব্লাডের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবায়েত হোসেন, এবং আছেন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শাবহানাজ রশিদ দিয়া। স্বাগত আপনাদের। শাহেদ কায়েস, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনাদের শুরুটা যদি আমাদের একটু বলেন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের শুরুটা এবং কি করতে যাচ্ছেন, কি করছেন আপনারা? সুবর্ণগ্রাম ফাউন্ডেশন, আমরা বলি যে এটা একটা স্বপ্নের নাম। আমরা স্বপ্ন দেখি যে একদিন যে বঞ্চিত শিশু যারা, বিশেষ করে বেদে, জেলে এবং ঋষি সম্প্রদায়ের, চর্মকার সম্প্রদায়ের শিশুরা যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, এবং সমাজ এবং আমাদের রাষ্ট্র ওদেরকে তেমন খুব করে মানে শিক্ষার জন্য কোনো হেল্প করছে না, আমরা তাদেরকে সমাজে আমরা চাচ্ছি যে তারা এই শিক্ষার আলোটা পাক এবং পেয়ে তারা মানে সমাজের জন্য, দেশের জন্য কন্ট্রিবিউশন রাখুক। এবং তাদের মধ্যেও আমরা অনেক মেধা দেখেছি এবং অনেক মেধাবী সম্পন্ন ছেলে মেয়ে আছে এই বেদে, জেলে, ঋষি সম্প্রদায়ের মধ্যে। আমরা ওদেরকে যদি একটু সুযোগ দেওয়া যায়, তাহলে ওরাও দেশের জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে এবং ওরা একটা সুন্দর লাইফ লিড করতে পারে। তো মূলত এটা হচ্ছে আমাদের কাজ। আর হচ্ছে আমরা পরিবেশ নিয়ে কাজ করছি, মানুষের অধিকার নিয়ে কাজ করছি। দুইটা চরে, নুনেরটা এবং মায়াদ্বীপ, আমরা প্রায় গত 4 বছর যাবত আন্দোলন করে আসছি চর দুটা বাঁচানোর জন্য এই বালু সন্ত্রাসীদের হাত থেকে। আচ্ছা, আমরা আরো শুনবো শাহেদ ভাই। আমি একটু করবি রাকসান, আপনার কাছে যেতে চাই যে জাগো ফাউন্ডেশনটা নিয়ে যদি আপনি একটু বলেন, আপনারা কি করছেন। এবং জাগো ফাউন্ডেশন মূলত দুটো জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে গিয়ে সুবিধা বঞ্চিত যে বাচ্চারা আছে তাদেরকে কিভাবে আমরা একটা কোয়ালিটি এডুকেশন দিতে পারি। এডুকেশন তো অনেকেই দিচ্ছে এখন, বিবিএ এমবিএ নিয়ে আমরা দেখি যে প্রচুর মানুষ ঘুরছে, বাট স্কিলড ট্রেনিংটা ওরা মিস করে যায়। তো আমরা চেষ্টা করছি যে বস্তির যে বাচ্চারা আছে বা গ্রামের যে বাচ্চারা আছে তাদেরকে একটা কোয়ালিটি এডুকেশন দিতে। এবং কোয়ালিটি এডুকেশন যখন আমরা বলি, সেটার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ ইংলিশ, বাংলা, ম্যাথ এবং কিছু কারিকুলাম যেটা আমরা নিজেরা ডেভেলপ করে নিয়েছি, ওটা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি কাজ করতে করতে একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে আমি যখন 21 বছর বয়সে শুরু করেছিলাম, যথেষ্ট বাধা আসছিল এবং সবচেয়ে বড় শত্রু হয়ে গেছিল আমার নিজের বয়স। 5 বছর আগে, হ্যাঁ 6 বছর আগে যখন আমি শুরু করলাম, তখন প্রবলেমটা ছিল হচ্ছে গিয়ে যে আমার বয়সটা, যে এই বয়সে একটা ছেলে এরকম কিছু করছে, ঝোঁকের মাথায় এসে, এরকম তো অনেকেই শুরু করে। হ্যাঁ আসলেই অনেকে শুরু করে, বাট মানুষের এতটুকু আমাদের উপর আসলে ট্রাস্টটা থাকা উচিত। আমরা চেষ্টা করছি একটা জিনিসের জন্য। তো ওই ঠিক কাজ করতে করতে দেখলাম যে প্রচুর এরকম ইউথ যারা আছে তারা এডুকেশনের পাশাপাশি আরো অনেক কিছু করতে চায়, বা তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই যেখানে যে তারা বলবে যে আমি এই কাজটা করতে চাচ্ছি, বা আমাকে যদি একটা মিনিমাম লেভেল অফ ট্রেনিং দেওয়া যায় যে একটা প্রোগ্রাম কিভাবে করতে হয় বা একটা প্রজেক্ট। তো তখন আমরা আসলে চিন্তা করলাম যে বাংলাদেশে যেহেতু এরকম করে কোনো ইউথ অর্গানাইজেশন কাজ করে না, আমরা যদি একটা ইউথ উইং খুলতে পারি। এবং ওই 1 থেকে এখন আমাদের 10,000 ভলেন্টিয়ার বাংলাদেশে 21টা ডিস্ট্রিক্টে কাজ করছে। তো এই হচ্ছে কি আমাদের মূলত দুটা ফোকাস। আমি একটু রুবায়েতের কাছে আসবো। আমরা আসলে অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে কথা বলছিলাম যে আপনার কল ফর ব্লাডে কতজন আসলে নিবন্ধিত আছেন যারা রক্ত দিতে চান বা রক্ত সাহায্য করতে চান। আপনি বলেছিলেন 3 লাখের উপর। আপনি যদি আপনার শুরুটা এবং এখনকার অবস্থাটা একটু বলতেন। আমরা মূলত কাজ শুরু করি 2011 সালে। তো যখন আমরা কাজ শুরু করি, আমাদের টার্গেটটা ছিল এরকম যে তখন ফেসবুকটা সবাই পপুলার হওয়া শুরু করছিল। তো সেই সময় আমরা চিন্তা করলাম যে সোশ্যাল নেটওয়ার্কটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে তখন আমরা দেখতাম ছোটখাটো অনেক ইভেন্ট বা অনেক কিছু আসতো, অনেকেই চেষ্টা করতো, অনেক উদ্যোগ আসতো, কিন্তু কেন জানি সেগুলো ওইভাবে ওয়ার্কআউট করেনি। তো তখন আমরা স্যাড বার ট্রু নামে একটা গ্রুপে ছিলাম, এখানে অনেকে অনেক কাজ করতাম। তো সেই অবস্থায় তখন চিন্তা করলাম যে ব্লাড নিয়ে একটা কিছু করা যায় কিনা। কারণ মেইনলি আমাদের দেশে ব্লাডে যে প্রবলেমটা হচ্ছে যে সারা দেশে আপনার মানুষজন ব্লাড, কিন্তু আমরা খুব সমস্যায় আছি। কারণ ব্লাড নিতে গেলে দেখা যায় কি অনেক সময় বুঝতেই পারে না যে কখন ব্লাড লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড কিনে নিতে হচ্ছে, অনেক সময় নেশাখোরদের কাছ থেকে অথবা পেশাদার রক্তদাতাদের কাছ থেকে নিচ্ছে, এবং এটা নিয়ে একটা বিশাল চক্র, এটা আপনার তারা ব্যবসা করার চেষ্টা করছে। তো আমরা তখন চিন্তা করলাম যে যদি আমরা এই সোশ্যাল নেটওয়ার্কটা ইউজ করে এই নেটওয়ার্কটাকে যদি আমরা ব্রেক আপ করতে পারি, এবং যদি আমরা একটা ভালো কিছু করতে পারি, যে আমাদের একটা নেটওয়ার্ক যেটা সারা বাংলাদেশেই কাজ করবে। এবং আমাদের টার্গেটটা ছিল এইরকম যে সোশ্যাল নেটওয়ার্কটা সবাই ইউজ করে এবং এটা আলাদা কোনো প্ল্যাটফর্ম না। একটা মানুষ এখন রেগুলারলি ইয়াং জেনারেশন থেকে শুরু করে ইভেন এখন বৃদ্ধরাও কিন্তু এখন ফেসবুকে আসছে বা বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটিতে জয়েন করছে। তো সেক্ষেত্রে আমাদের টার্গেটটা ছিল এরকম
যে যে মানুষটাই সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করবে ওরা আমাদের টাচে থাকবে, এবং আমাদের মেম্বার হতে হলে এক্সট্রা কোনো কিছু করা লাগে, জাস্ট আমাদের যে কোনো একটা পেজে লাইক দিলেই হয়। আর আমাদের নেটওয়ার্কটা হচ্ছে অনেকগুলো পেজের সমন্বয়ে তৈরি। এখন 3 লাখের বেশি। হ্যাঁ, আমাদের 3 লাখের বেশি মেম্বার আছে এবং স্টিল এটা ইনক্রিজ করছে প্রতিনিয়ত, প্রতি মিনিটে আমরা ইনক্রিজ করছি। আচ্ছা, দিয়া, আপনি ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন নিয়ে যদি কিছু বলতেন, আপনি কি করছেন এবং কিভাবে? ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন শুরু হচ্ছে যখন আমার বয়স 15, তখন থেকে আমরা সবাই 15 বছর বয়সে ছিল, এবং আমাদের মাঝে ধারণাটা ছিল যে কতদিন আগে শুরু হয়েছে এটা? 2006 সালে, 8 বছর প্রায় 8 হয়ে বছর, গেছে। হ্যাঁ। তো তখন যেহেতু বয়স ছোট ছোট, যে মাথায় যে ছিল যে আমরা যেহেতু বয়স ছোট, আমাদেরকে পাত্তা দিবে না, হাইটও ছোট, কোথাও যেতে পারি না, সব দিক থেকে ঝামেলার মধ্যে ছিলাম। তো তখন একটা খুব জেদ তৈরি হয় যে বয়স ছোট বলে কি আমরা কোনো কিছু করতে পারবো না কেন, বা আমাদের ওপিনিয়নের ভ্যালিউ নাই কেন। এবং সেখান থেকে প্রথমে 5 জন বন্ধুরা মিলে একটা ছোট্ট ক্লাব টাইপের শুরু করা, তারপর সেখান থেকে একটা একটা করে মানুষ বাড়ানো, এবং ফাইনালি ফোকাসটা যেটা হয়ে দাঁড়িয়েছে যে আমরা বিশ্বাস করি যে আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের একটা কাজ করার জায়গা দরকার, ভলান্টিয়ারিজম শেখা দরকার। সে লাইফে যেখানে যাক না কেন, সে আজকে ব্যবসা করুক বা পলিটিশিয়ান হোক বা যা ইচ্ছা তাই করুক না কেন, তার জন্য বেসিকটা ঠিক থাকে, যে বেসিকটা হচ্ছে ঠিক আছে আমি একটা ভ্যালু ড্রিভেন মানুষ, আমি সোশ্যালি কনসিয়াস কিনা, আমি আমার পাশে যে একটা ভিন্ন মত তাকে আমি সহ্য করতে পারি কিনা, এই জায়গাগুলো নিয়ে কাজ করবো। এবং সেখান থেকে ট্রেনিং দেওয়া, লিডারশিপ ট্রেনিং, কমিউনিকেশন ট্রেনিং, এবং এই পুরো জিনিসটা হচ্ছে ভলান্টিয়ারিজমকে প্রমোট করবার জন্য। সো ওয়ান ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে এটা। আপনার এই ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের মাধ্যমে আপনি স্বেচ্ছাসেবক তৈরি করছেন, এবং তাদের কাজটা কি বলছেন, উদ্যোক্তাদের আপনারা প্রশিক্ষণ হ্যাঁ, দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের একটা উইং, যেটা হচ্ছে অ্যাক্টিভ সিটিজেনশিপ, যেখানে আমরা স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করি। আর একটা উইং হচ্ছে আপনার সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ, উদ্যোক্তা তৈরি উইংটা, যেখানে বেসিক্যালি যখন ইউনিভার্সিটি পরে আসলে স্বেচ্ছাসেবক দিয়ে হয় না, তখন একটু কিছু করা লাগে। তো অনেক আইডিয়াজ আমরা পাই, অনলাইন আইডিয়াজ, অফলাইন আইডিয়াজ, যেটা নিয়ে তারা কাজ করতে চায় কিন্তু মানে স্পেসিফিক বিজনেস মডেলিং এর সাপোর্ট পায় না, তো সেখানে নিয়ে কাজ করার জন্য। শাহিদ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি, যে আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ আপনাদের এই সামাজিক কার্যক্রমের বাইরে আপনারা আসলে কি পেশা, বা একটু যদি আপনি পরিচয় দেন। আপনার পরিচয় অবশ্য আমি দিয়ে দিতে পারতাম, তবু আপনি যদি একটু বলেন। আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, বুয়েটে ছিলাম, তারপর স্কলারশিপ নিয়ে আন্না ইউনিভার্সিটি মাদ্রাজে। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি মাদ্রাজ আন্না ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আপনি ওই পেশার সাথে কোনোভাবে সম্পৃক্ত আছেন? আপনার ওই এখন এই মুহূর্তে নাই, বাট আমি ছিলাম একটা সময় পর্যন্ত, 2006 সাল পর্যন্ত যুক্ত ছিলাম। এখন আর আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম। জি। তো তারপর 2006 সালে আমি পুরোপুরি মানে সব ছেড়ে ছুড়ে গ্রামে চলে যাই, আমার গ্রামে, সোনারগাঁ আমার গ্রাম, নিজের গ্রাম। জি। এবং সেখানে গিয়ে আমি সুবর্ণগ্রাম ফাউন্ডেশন নিয়ে কাজ করা শুরু করি। করবি, আপনার কথা যদি একটু বলতেন। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ল পড়েছি, এখানে বসে এক্সটার্নালি ল পড়েছি, এবং আসলে ইউনিভার্সিটি লাইফ থেকেই আমার এই কাজটা শুরু করা। তো পড়ার পরে আসলে এটাকে কোনোভাবে কন্টিনিউ করা হয় না, আমি তখন থেকেই আসলে খুব ডিপলি এটার মধ্যে ঢুকে গিয়েছিলাম। মানে জাগো ফাউন্ডেশনই আপনার এখন সার্বক্ষণিক? হ্যাঁ, এখন আমার লাইফে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে জাগো ফাউন্ডেশন। মানে আমি থাকিও হচ্ছে কি ওখানে, রায়েরবাজারেই, যেখানে স্কুলটা আছে সেখানে। রুবায়েত, আপনার কথা যদি একটু। আমি সিএসসি নিয়ে পড়াশোনা করেছি, এবং ওই সিএসসি এর ক্ষেত্রে আর কি আমাদের যেটা আইটির যে সেক্টরটা, ওই সেইভাবে আর কি আমরা, আমি টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে আর কি ডিপ্লোমা কমপ্লিট করেছি। আর তার পরবর্তীতে এখন আমাদের যেহেতু ওই যে বললাম আপনাকে যে আইটির পাওয়ারটা আমরা ইউজ করার চেষ্টা করছি, যে আমি তো এক্সট্রা করে নতুন ভাবে কিছু করতে পারছি না, বা এক্সিস্টিং একটা জিনিস আমার যেটা আছে সেটা নিয়ে আমি কাজ করব। তো সেইভাবে আর কি আমরা আইটি নিয়ে রিলেটেড হয়ে ফেসবুকের মাধ্যমে টোটাল কাজটা করি। আর আপনি এমনিতে কোনো পেশা? এমনিতে আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং করেন। দিয়া, আপনার কথা একটু বলবেন যে আপনি কোথা পড়াশোনা করেন? আমি পড়াশোনা করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, কমিউনিকেশন আর ইকোনমিক্স নিয়ে। আর শুরু যেহেতু স্কুল লাইফ থেকে ওয়ান ডিগ্রির কাজে, ওটাই 4 বছর ধরে হয়েছে, ওটা এখনো চলছে, 4 দিন হয়তো চলবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু শাহিদ ভাই আপনার কাছে আবার একটু আসতে চাই, যে বঞ্চিত মানুষ নিয়ে যারা কাজ করেন তারা শুধু সেটি নিয়েই থাকেন সাধারণত, কিন্তু আপনাকে দেখেছি বালু সন্ত্রাসের প্রতিবাদ করতে, এই দিয়ে নির্যাতিত হতে, এবং এইটার একটু প্রেক্ষাপট যদি একটু বলতেন, যে বঞ্চিত মানুষের ইয়ে করতে গিয়ে এত সাংঘাতিক সন্ত্রাসীদের ইয়ে করার কথা না। হ্যাঁ, তো মাফিয়াদের সাথে এখন যুদ্ধ করতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে আমরা তো আমাদের 8টা অবৈতনিক পাঠশালা আছে, 8টা স্কুল আছে, বেদে জেলে ঋষি সম্প্রদায়ের শিশুদের জন্য। আর 2টা স্কুল আছে, আমাদের পাঠশালা আছে, যেটা হচ্ছে পেড স্কুল। তো এই একটা হচ্ছে সুবর্ণগ্রাম আইডিয়াল স্কুল, আর একটা সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল। এই 2টা স্কুল থেকে যে আয় হয়, সে আয়ের অংশ দিয়ে আমরা বাকি 8টা স্কুল, ফ্রি স্কুল রান করছি। তো তার মধ্যে একটা স্কুল হচ্ছে মায়াদ্বীপে। মায়াদ্বীপ হচ্ছে মেঘনা নদী বেষ্টিত একটা চর, যে খুবই সুবিধা বঞ্চিত একটা চর, যেখানে ইলেকট্রিসিটি নাই, হেলথ ফ্যাসিলিটিস নাই, স্কুল নাই। আমরাই প্রথম স্কুল করেছি বাচ্চাদের জন্য। পাশাপাশি 2টা চর, একটা হচ্ছে মায়াদ্বীপ আর একটা নুনের টেক, 12,000 মানুষের বাস। তো আমরা স্কুল করেছি 2007 সালে, এবং ফ্রি স্কুল।
পরবর্তীতে 2010 সালে ওখানে বালি কাটা শুরু হয়, মানে সিন্ডিকেট করে, বিশেষ করে সোনারগাঁ উপজেলা, মেঘনা থানা, আড়াইহাজার থানা, 3 থানার এমপিদের মানে খুব প্রভাবশালী লোকজন, পলিটিক্যালি এবং মানে এমনিতে যারা বিজনেস করে যারা, তারা যুক্ত হয়ে মহা সিন্ডিকেট করেছে। মহা সিন্ডিকেট করে পুরো চর কেটে ফেলার উদ্যোগ নিয়েছে এবং অলরেডি এর মধ্যে পাশে একটা চর ছিল, নাম ছিল সুলতাননগর। পুরো চরটা এখন নদী, ওখানে আর চর নাই। পাশে আরো 2টা চর আছে, একটা হচ্ছে রামপ্রসাদের চর, একটা নল চর। সেই চরের 3 ভাগের 2 ভাগ এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো ওরা যখন 2010 সালে বালি কাটা শুরু করলো, চর কাটা শুরু করলো, তখন আসলে তো আমার কাজ ছিল ওখানে শিক্ষা নিয়ে কাজ করা, পরিবেশ নিয়ে কাজ করা। তখন আমরা যখন দেখলাম যে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি ওখানে তো এই চরটাই থাকছে না, তো যেখানে আমরা কাজ করব, এবং সেই শিশুদের মুখের দিকে তাকিয়ে তখন আমি ইনভলভ হই বালিকাটার বিরুদ্ধে, সোচ্চার হই এবং গ্রামবাসীদের একত্রিত করি, ইউনাইটেড করি। আমরা ইউনোকে জানাই, এসএলএনকে জানাই, নারায়ণগঞ্জ জেলার ডিসি সাহেবকে জানাই। তৎকালীন ডিসি ছিলেন শামসুর রহমান, যিনি এখন জয়েন্ট সেক্রেটারি। উনি যথেষ্ট হেল্প করেছেন। উনি যে এসে একটি কমিটি করে দিয়ে গেছেন, মানে আমাদের গ্রামবাসীদের নিয়ে আমাকে প্রধান উপদেষ্টা করে কমিটি করেছেন। তখন আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে এই যে 12,000 মানুষ যদি চরটা না থাকে তাহলে ওরা যাবে কোথায়? এই মানুষগুলোর জীবিকা হচ্ছে মৎস্যজীবী, তারা হচ্ছে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে, এবং এখানে ম্যাক্সিমাম জেলে সম্প্রদায় তাদের নিজস্ব জাল নাই, নিজস্ব নৌকা নাই। ওরা হচ্ছে একটা ডে লেবারের মতো কাজ করে, দিন শেষে একটা মজুরি পায়, এবং সেই মজুরি 100 টাকার উপরে না। এবং এই মানুষগুলো যদি এখান থেকে উচ্ছেদ হয়ে যায়, তারা তো ঢাকা শহরে বস্তিতে থাকার ছাড়া কোনো উপায় থাকবে না। যে মানুষগুলো এখন স্বাধীন পেশা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেছে, এবং তখন এই শিশুদের মুখের দিকে তাকে আমি ইনভলভ হই। এইটা তো এখন একটা বিশাল এক মাফিয়া চক্র। এখন আপনার কি অবস্থা ওখানে? আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে খুবই ভয়াবহ এক সিচুয়েশন। এর মধ্যে আমাদের লোকজন, গ্রামবাসীদের, আমরা 8টা মামলা ফেস করতেছি। আমাদের বিরুদ্ধে 8টা মামলা করা হয়েছে, আমাদেরকে মানে মিথ্যা মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের লোকজন জেল খেটেছে, এবং বিভিন্ন সময় আমাদেরকে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। এবং গত 25শে জুলাই আমাকে ওরা অপহরণ করে নিয়ে গেছে হত্যার উদ্দেশ্যে, এবং 2 ঘন্টা পরে পুলিশ আমাকে উদ্ধার করে, মেঘনা থানা এবং সোনারগাঁ থানার পুলিশ এবং সোনারগাঁয়ের সাংবাদিকরা ওদেরকে প্রেসার তৈরি করে, এবং যার ফলে ওরা গিয়ে আমাকে উদ্ধার করে মানে খুব ভয়াবহ অবস্থা থেকে। তো আসলে এখানে খুব বাজে একটা অবস্থা বিরাজ করছে, এবং বালিকাটা কিন্তু অব্যাহত আছে। এরা সুযোগ পেলে বালি কাটতেছে, যখন মানে গ্রামবাসী বাধা দিচ্ছে তখন ওরা সরে আসতেছে, আবার যাচ্ছে, এইভাবে চলতেছে। করবীর আকসান, হলুদ টি শার্ট আর লাল গোলাপ নিয়ে ঢাকার রাস্তায় নামায় সবার নজরে এখন কম বেশি আছে। জাগো ফাউন্ডেশন মোটামুটি জানে। আপনাদের কার্যক্রম কি ঢাকার বাইরে ছড়িয়েছে সেরকম ভাবে? যদি স্কুলের কথা বলি, আমাদের এই মুহূর্তে 8টা স্কুল আছে, 7টা একদম রানিং, এবং 8 নম্বরটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, এবং 2টা স্কুল ঢাকায়, এবং ঢাকার বাইরে আমাদের চিটাগাঙে একটা স্কুল আছে, রাজশাহী, গাইবান্ধা, বান্দরবন এবং মাদারীপুরে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম একটা স্কুল রান করছি এই গরিব বাচ্চাদের জন্য, যেটা নিয়ে আসলে হাসাহাসিটা ছিল একদম প্রথম। আমারও কিন্তু এটা মনে প্রশ্ন, মানে ইংরেজি মিডিয়াম কেন? আমরা যেটা দেখে আসছি বাংলাদেশে 2007-এ প্রচুর কল সেন্টার বাংলাদেশে এসেছিল, এবং আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি ওখানে কাজ করবো নাকি, বিকজ আমি হয়তো ইংলিশে কথাটা বলতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে যে না, আমি হয়তো বা লাইফে আমার এইমটা আরো বেশি, আমি এখন পড়াশোনা করবো এবং আস্তে আস্তে হয়তো একটা ভালো জবে ঢুকবো। যে টাইপের মানুষ এই জায়গাগুলোয় কাজ করবে তারা কিন্তু হচ্ছে কি, যে ধরেন যে আপনার হয়তো বা ওইরকম ওয়েল অফ ফ্যামিলি না, বা তাদের কাছে কি আমরা ইংরেজিটা পৌঁছাতে পেরেছি নাকি, এটা ছিল একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে কি, আমাদের বাংলাদেশের লেবার ওরিয়েন্টেড কান্ট্রি, এখানে প্রচুর মানুষ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, সেখানে ইন্ডিয়া থেকে যে যাচ্ছে সে কিন্তু সুন্দর করে একটা ম্যানেজার হয়ে যেতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা হয়তো পিছিয়ে যাচ্ছে। ও যত বেশি কষ্ট করুক বা এর থেকে হার্ড ওয়ার্ক করলেও কোনো লাভ হচ্ছে না, বিকজ কমিউনিকেশন স্কিল। আমরা ইংলিশ বলতে আমরা যেটা বুঝাই হচ্ছে কি, যে আমি ওকে আসলে মানে আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের যে আমরা যে বেঙ্গলিশ বলে যে জিনিসটা বলি সেটা না, সে যদি ইংলিশে কথা বলতে পারে, বিকজ এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মানে গ্লোবাল টুলও হয়েছে কমিউনিকেশন, মানে গ্লোবাল টুলও হয়েছে কমিউনিকেশন করার জন্য, এবং সেটাতে আপনি উৎসাহিত করতে চান। আমি রুবায়েত আর দিয়ার কাছে ফিরে আসবো, তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রুবায়েত, আপনার জন্য অনেক দর্শক অনেক মতামত পাঠিয়েছেন, একটি আমি একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে আপনাকে দেখে ওনার খুব ভালো লাগছে। উনি রাঙ্গামাটি থেকে বলছেন যে উনি, ওনার নাম মিকি,
জীবন ব্লাড ডোনার গ্রুপ নিয়ে কাজ করতেছি, আপনি আহ্বান জানিয়েছেন যে ঢাকার বাইরেও এগুলি যেন এরকম ছড়িয়ে পড়ে। রুবাইদ, আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাইছিলাম প্রথমে, যে এই রক্ত দিতে বা রক্তদাতা গ্রুপটি করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আপনি কি পড়েছেন, যে বা মানে সবচেয়ে বড় অসুবিধার সম্মুখীন কি হয়েছে? সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের স্টার্টিং এ যে আমরা মানুষকে বোঝাতে পারিনি। আমি যেটা আমরা সবাই যেটা ধারণা করি যে আসলে সবার জন্য বিনামূল্যে রক্ত এটা আমাদের অধিকার হওয়া উচিত। রক্ত যে কাউকে কিনে নিতে হবে বা রক্ত যে কাউকে জোর করে ডোনেট করার জন্য ইন্সপায়ার করতে হবে, এই ধরনের কোনো বিষয় আসলে আমাদের টোটালি মিডিয়া বলেন বা আদার্স সরকারি যে উদ্যোগ বলেন বা ব্যক্তি উদ্যোগ বলেন, কোথাও এটা নিয়ে কাজ করা হয় না। রক্ত নিয়ে যখনই আমরা কাজ করতে যাই তখনই সেখানে একটা বিজনেসের ব্যাপার স্যাপার চলে আসে। তো যার কারণে আমাদের মেন প্রবলেমটা বা মেন চ্যালেঞ্জটা ছিল যে মানুষকে বোঝানো যে মানুষ কেন রক্ত দিবে। এবং প্রথমে যেটা হতো যে যখন কারো রক্ত লাগতো তখন দেখা যাচ্ছে যে আমাদের কাছে হ্যাঁ খুব আসলো, তারা বললো সবকিছু, এবং রক্ত যখন পায় তারা তারপরে আর আমাদেরকে ফিডব্যাক দেয় না। ইভেন দেখা যাচ্ছে যে নিজের যখন রক্ত লাগছে তখন তার যে তাড়াহুড়োটা, অন্যের যখন রক্ত লাগছে তখন আর সেইটা ও আর আগায় আসে না। তো আমরা তখন এই প্রবলেমগুলো ফেস করার জন্য তখন ওদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে কি আর বলবো আপনাকে, দেখা যাচ্ছে অনেক সময় আমরা ওইভাবে কথাও বলি অ্যাটাক করে যে আপনারা কেন করবেন না, এটা অবশ্যই করতে হবে, কারণ আমার শরীরে রক্ত ঘুরে বেড়াচ্ছে আর সেই রক্তের অভাবে আর কেউ মারা যাচ্ছে, এটা তো কখনো হতে পারে না। মানে ওইটাই মানুষকে উদ্বুদ্ধ করাই ছিল হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জটা, যে মানুষকে বোঝানো যে তারা কেন রক্তদান করবে। দিয়া একজন দর্শক বাঁধন ওনার নাম, উনি বলেছেন যে ওয়ান ডিগ্রি ফাউন্ডেশনের মেয়েদের সাইক্লিং এ চিটাগাং এ কোনো প্ল্যান আছে নাকি খুব শীঘ্রই? আপনাদের কি চিটাগাং এ কোনো প্ল্যান আছে? আচ্ছা, চিটাগাং এ আমাদের 3টা জায়গায় আমরা কাজ করি, 3টা আসলে শহরে আর একটা একটু বাইরে, শহরের বাইরে। তো সাইক্লিং ঢাকায় মোটামুটি চালু করা আছে মেয়েদেরকে নিয়ে, বা চিটাগাং এ আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে চালু করার ইচ্ছা আছে। সো সেটা করতে পারে। ঢাকার বাইরে আর কোথায় ইচ্ছা আছে বললেন? ঢাকার চিটাগাং তো কলেজ, এছাড়া ঢাকার বাইরে আমরা 11 ডিস্ট্রিক্টে কাজ অলরেডি করি, ওখানে প্রত্যেকটা স্কুলের সাথে কাজ করি, সেখানেও চালু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঢাকার বাইরে যে জেলাগুলিতে আপনারা কাজ করছেন সেটা কি আপনারা জেলাগুলি চুজ করছেন, না জেলাগুলি থেকে কেউ আসছে আপনাদের? জেলাগুলি থেকে আসছে, জেলাগুলি থেকে আসছে আপনাদের ইয়ে করতে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে তরুণ উদ্যোক্তাদের যে বিনামূল্যে প্রশিক্ষণ আপনারা দেন, সেইখানে আপনারা কি দেখেন নতুন উদ্যোক্তার জন্য বড় চ্যালেঞ্জ আসলে কি? যারা নতুন এন্টারপ্রেনার আছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ কি? আমাদের দিক থেকে আসলে আমি যখন নিজেরা শুরু করেছিলাম, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের খুব ছোট ছোট জায়গায় আটকাতে হয়। যেমন ধরো একটা ঘর নাই কাজ করার জন্য, একটা ভালো কম্পিউটার, একটা ভালো ইন্টারনেট কানেকশন নেই, এরকম বেসিক জায়গার কারণে উদ্যোক্তারা আসলে ফাইনালি গিয়ে আটকায় যায়। তো আমাদের সাপোর্ট এখানে যে আমরা যখন প্রশিক্ষণ দেবো, যে আমরা এই বেসিক জায়গাগুলোকে এনশিওর করি। বাট ওনাদের পক্ষ থেকে যেটা আমরা চ্যালেঞ্জ ফিল করি, এটা হচ্ছে আসলে আমাদের যে জেনারেশনটা আজকে ফেসবুক, তো কালকে স্কুবা ডাইভিং করতে বসে যায়। সো এই জেনারেশনটাকে আসলে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হবে। তো এই লেগে থাকা জায়গাটা সবসময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই কম্পিউটার বা এরকম ঘরের মতো জিনিসগুলি আপনারা কিভাবে এনশিওর করেন? আপনাদেরকে কে দেয় বা আচ্ছা, আপনারা নিজেদের? আমরা বেসিক্যালি একটা সেন্টার সামনে শুরু করেছি, নাম হচ্ছে ইন হাউস। ওটা বেসিক্যালি একটা এন্টারপ্রেনারশিপ হাব হয়ে তৈরি হচ্ছে। তো ওখানে আমরা নানা ধরনের পার্টনারশিপ এনেছি, ডেলের সাথে কাজ করছি, মাইক্রোসফটের কাজ করছি, গুগলের সাথে কাজ করছি, এবং তারা নানা ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়, যেখান দিয়ে আমরা সেন্টারটা চালু করব, যেখানে এন্টারপ্রেনাররা কাজ করতে পারবেন। আচ্ছা, শাহিদ ভাই, একজন দর্শক জানতে চেয়েছেন যে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার উপায় কি? ফেসবুকে বা ওয়েবসাইটে? আমাদের ওনার নাম নার্গিস, উনি ওকে, আমাদের একটা ওয়েবসাইট আছে www.subornogram.com। তো এইটা একটা মানে ওয়েবসাইটে আমাদের একটা জায়গা আছে যেখানে কমেন্ট করা যায় এবং কিছু মেসেজ রাখা যায়, এবং আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার উপায়, সম্পৃক্ত হওয়ার, যদি ভলান্টিয়ারলি কাজ করতে চাই সেটাও সম্ভব। আমাদের তো হিউজ ভলান্টিয়ার আছে, আমাদের প্রায় 600 ভলান্টিয়ার আছে। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের মানে আমাদের সোনারগাঁয়ে 4টা কলেজ আছে, 4টা কলেজে আমাদের বই পড়া এক মুভমেন্ট আছে। তো আমরা আসলে যে কাজগুলো করছি, যে স্কুলগুলো রান করছি, বই পড়া মুভমেন্ট করছি, পরিবেশ আন্দোলন করতেছি, তো এই সবকিছুই কিন্তু মূলত ভলান্টিয়ার সার্ভিস। এবং সেখানে 4টা কলেজের ছেলেমেয়েরা, প্রায় 600 ছেলেমেয়ে যারা বই পড়া আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের প্রগতি পাঠচক্র আছে, সেখান থেকে সাপোর্ট আসতেছে। যদি কেউ ইনভলভ হতে চায়, কাজ করতে চায়, আমাদের সঙ্গে মোস্ট ওয়েলকাম। করবি, আপনার কাছেও আসলে প্রশ্ন আসছে যে এই যে জাগো ফাউন্ডেশনের যে ভলান্টিয়ার হতে গেলে আসলে কি করতে হয়? আপনাদের সাথে যোগাযোগ করার উপায়টা কি, বা আপনারা কি নতুন ভলান্টিয়ার নিচ্ছেন? হ্যাঁ, আমাদের ভলান্টিয়ার রেজিস্ট্রেশন হচ্ছে। আমরা আগে তো যে আসতো তাকে আসলে নিয়ে নিতাম, পরে একটা পর্যায়ে গিয়ে রিয়েলাইজ করলাম যে অনেকে জাস্ট আসলে সার্টিফিকেটের জন্য আসে, সার্টিফিকেটের জন্য এসে একদিন কাজ করে বলে যে সার্টিফিকেট। তো আমরা এখন যেটা করি হচ্ছে একটা ছোট ইভ্যালুয়েশন টেস্ট নেই, বাট এটার জন্য মানে আহমরি যে পড়াশোনা করতে হবে তা না, বাট আসলে জাগো কি করে এবং
সে জাগোকে কি দিতে পারবে এবং জাগো তাকে কি দিতে পারবে, এরকম একটা খুব ছোট্ট একটা কোয়েশ্চেনিয়ার থাকে আমাদের অফিসে এসে এটা ফিল আপ করতে হয় রায়ের বাজেট। এবং ঢাকার বাইরে যদি যারা করতে চায়, আমাদের তো ব্রাঞ্চ আছে 21টা ডিস্ট্রিক্ট এই মুহূর্তে, তো প্রত্যেকটা ব্রাঞ্চেই যারা করতে চায় এই ফর্মটা জাস্ট ফিল আপ করে আমরা জাস্ট দেখি যে আসলে মানুষের ইন্টারেস্ট কতটুকু, সে কি ওয়েবসাইটে গিয়ে আমাদের ইনফরমেশনগুলো পড়েছে নাকি জাস্ট যে বাইরে অ্যাপ্লাই করবে এই কারণে একটা সার্টিফিকেট দরকার। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য উপায়। আমাদের ইনফরমেশনগুলো সবকিছু আপনার jago.com.bd jagao.com.bd বা ভলান্টিয়ার ফর বাংলাদেশ, আমাদের যে ভলান্টিয়ার উইংটা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ.org তে গেলেই এই ডিটেইলসগুলো পেয়ে আচ্ছা রুবাইত, কল ফর ব্লাডে কি সদস্য হতে হলে ফেসবুক ভিত্তিক কি? হ্যাঁ, আমাদের মেন বেসটাই ফেসবুক। আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে কখনোই যাইনি, কারণ আমরা সোশ্যাল নেটওয়ার্কটাকে ইউজ করতে চেয়েছি। আর আমাদের মেম্বার যদি কেউ হতে চায়, খুবই ইজি। প্রথম কথা হচ্ছে যে ফেসবুকে বা অনলাইনে বলতে পারি যে আপনি ইংরেজিতে অথবা বাংলায় আপনি গুগলে যদি ডোনেট ব্লাড লিখে সার্চ দেন বা বাংলায় যদি রক্ত দিন জীবন বাঁচান লিখে সার্চ দেন, তাহলে যতগুলো পেজ আসবে আমি গর্ব করে বলতে পারি সবগুলোই আমাদের। আচ্ছা, মানে আপনারা সবগুলি পেজের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, সবগুলো পেজে আমাদের আর কি। আপনি শুনে খুশি হবেন যে হিউম্যান এইড বাংলাদেশ থেকে মইনুল একজন, উনি বলছেন যে আমরাও হেলথ সেক্টর নিয়ে কাজ করছি, ব্লাড গ্রুপিং করে ব্লাড ডোনার তৈরি করতে চাইলে আমরা আপনাদের হেল্প করতে পারি। তারা বলছেন মানে এরকম আরো আসছে, মানে আমি সবগুলি এটা চোখে পড়লে এরকম বললাম। তো মানে যতগুলি গ্রুপ বাংলাদেশে আসবে সবগুলি গ্রুপের সাথেই আপনারা সম্পৃক্ত? আর সবগুলো এখনো হয়তো দেখা যাচ্ছে নতুন কিছু গ্রুপ বাকি হয়তো আছে, হ্যাঁ দুই একটা বাকি আছে, কিন্তু যেগুলো মেজর গ্রুপ, মেজর পেজ, আমাদের কিন্তু গ্রুপটা মেইন ফ্যাক্ট না, আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে পেজ, ফেসবুক পেজটা। আমরা পেজ, একটা পেজের সুবিধা হচ্ছে এখানে যে একটা গ্রুপে যখন যাবেন গ্রুপে নোটিফিকেশন চেক করতে হয় বা গ্রুপে একটা রেসপন্সিবিলিটি আসে যে আমি যে আমার চেক করে দেখবো, রেসপন্স করব। কিন্তু পেজের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা পেজ থেকে পোস্ট দিই, আমাদের 3 লাখ ফ্যানের ওয়ালে ওইটা অটোমেটিকলি যায়। তারপরে যাতে দেখা যাচ্ছে যে কেউ যখন লগ ইন করে ফেসবুকে, অবভিয়াসলি তাকে হোম পেজটা অ্যাক্সেস নিতেই হবে, তো হোম পেজে তখন আমাদের পোস্টগুলো অটোমেটিকলি যায়। এখন দেখা যাচ্ছে যে ঢাকায় কারো যদি ব্লাড দরকার হয়, আমাদের এই পোস্টটা দেখে ইজিলি ঢাকার লোকজন, ঢাকায় যারা থাকে ওরা সবাই দেখতে পাচ্ছে। ইভেন এরকমও হয়েছে যে দেখা যাচ্ছে যে আছে রাজশাহীতে, কিন্তু ওর কোনো ফ্রেন্ড আর কি দেখা যাচ্ছে যে ঢাকায় আছে, তখন উনি আর কি ফোন দিয়ে বলে দিলেন যে আপনি ঢাকায় এই জায়গায় ব্লাডটা দেন। তো আমাদের মেইন বেসিসটা হচ্ছে এইটা। দিয়া, আপনার কাছেও জানতে চাইবো যে এই আপনাদের যে 1 ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন আছে, সেইটাতে যদি দর্শকদের কেউ অংশ নিতে চান, তারা কিভাবে অংশ নেবেন, মানে ভলান্টিয়ার হতে পারা যায়? ভলান্টিয়ার হওয়ার উপায়টা খুবই সহজ। আমাদের ওয়েবসাইটে যেতে হবে www.1di.org। আর সেখানে যে ওখানে একটা বাটন আছে কল ভলান্টিয়ার, ওখানে ক্লিক করলে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে। কোন স্ক্রিনিং কি আছে? হ্যাঁ, স্ক্রিনিংটা এখানে যে আমরা আসলে আমাদের স্ক্রিনিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা যেটা করি যে আমাদের আসলে যখন আমরা সবাইকে আসলে নিই, কিন্তু আমাদের মেম্বারশিপটা আমরা অফার করে যখন তারা 3 মাস কাজ করে আমাদের সঙ্গে, তারপরে গিয়ে আমাদের মডেলটা হচ্ছে মেন্টরশিপ মডেল। আমরা আসছে, ভলান্টিয়ার আসছে, কাজ করছে, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা, কারণ আমরা কোনো সার্টিফিকেট দেই না। যারা আসলে কাজ করার জন্য আসে। শাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে দর্শকদের মধ্যে থেকে একটা গ্রুপ প্রশ্ন করছে, এটা কি শুধুই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, নাকি এর মধ্যে আসলে নগদ প্রাপ্তি বা নগদ হারানোর কোনো ব্যাপার আছে? নগদ প্রাপ্তি তো অবশ্যই, সেটা হচ্ছে যে এটা অর্থে না, এক ধরনের স্যাটিসফ্যাকশন আছে, আমি সমাজের জন্য, মানুষের জন্য কিছু করছি। বিশেষ করে আমরা যদি মানে চিন্তা করি একবার যে আসলে এই যে বেদে, জেলে, ঋষি, চর্মকার, তারা কিন্তু এই মানে সমাজেরই, এই দেশের নাগরিক, বাট ওরা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। মাঝে মধ্যে আমি ভাবি যে আসলে আমরা 1000 বছর যাবত এদের উপর অত্যাচার করেছি। এরা বিশেষ করে ঋষি সম্প্রদায় যারা চর্মকার, এখনো মানুষ যখন ওদের পাড়ার সামনে দিয়ে যায়, সোনারগাঁতে কিন্তু এটা একবার পানাম নগরী কাছে, নাকে রুমাল দিয়ে তারপরে যায়, ওখান থেকে মানে চামড়ার গন্ধ আসে, দিস এন্ড দ্যাট। এবং কেউ তাদের সঙ্গে মিশতে চায় না, এবং ওদের ধর্মীয়ভাবে কিন্তু ওরা হচ্ছে নমশূদ্র, যার ফলে ওদের একটা অচ্ছুদ একটা বিষয় আছে, যেখানে দলিত বলে আমাদের দেশে ওইরকম ভাবে কেউ নাই, বাট ভিতরে ভিতরে আছে। কিন্তু এই শিশুরা যখন স্কুলে যায়, অন্য শিশুরা ওদের সঙ্গে বসতে চায় না, যে এই তুই সরে বস, তুই আমার সঙ্গে বসবি না, তোরা বেদ্দা, তোরা জাল্লা, তোরা মানে মানে ঋষি তো বলে না, মুচি। সো যার ফলে হয় কি যে ওদের জন্য কিছু করার আমাদের মানে করা উচিত, এবং এই যে করতে পারছি এটা কিন্তু এক ধরনের স্যাটিসফ্যাকশন। এটা অবশ্যই এটা প্রাপ্তি, আমি বলবো যে আমি মানসিকভাবে স্যাটিসফাইড যে আমি আমার মনে হয় যে আমরা 1000 বছর ধরে যে অত্যাচারটা করেছি, এদের উপরে যে অনাচার করেছি, তাদেরকে উঠে আসতে দেইনি আমরা, তাদেরকে ওইভাবে মানে আলোতে নিয়ে আসার চেষ্টাটা হয়নি, সেই কাজটা করতে পারছি, এবং এটা অবশ্যই একটা প্রাপ্তির বিষয়। করবি, আপনার কাছে, রুবাইতের কাছে, দিয়ার কাছে একই প্রশ্ন নিয়ে আসবো যে এইটা করতে গিয়ে আপনাদের অনেক টাকা পয়সা খরচ হচ্ছে কিনা, বা এই টাকা পয়সাগুলি আসলে জোগাড় করতে হচ্ছে। তার মাঝখানে আমি জানিয়ে রাখি যে আমি সাধারণত পজিটিভ মেসেজগুলি যেগুলি দর্শকরা পাঠান সেগুলি পড়ি না, কিন্তু আজকে আমি খুবই ইন্সপায়ার্ড। আপনারা এখানে আসছেন, দর্শকদের মধ্যে বেশি অনেক অংশই কিন্তু আপনাদেরকে বলছেন আপনারাই আসলে আমাদের সত্যিকারের নেতা এবং সত্যিকারের হিরো। আমি এই শুভেচ্ছাটাকে জানিয়ে আমরা একটা বিরতি নিচ্ছি।
খবর পেলাম আজকের বাংলাদেশে। করবি, আপনি যদি একটু বলতেন যে আপনার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর অভিজ্ঞতাটা কেমন, বা এটাতে আসলে কি পরিমাণ? আসলে প্রথমত স্যাটিসফ্যাকশন জিনিসটা হচ্ছে কি সাবজেক্টিভ, ডিপেন্ড করে হচ্ছে কি কে কিসে স্যাটিসফাই হচ্ছে। কিছু মানুষ হয়তো বা নামে, কেউ টাকা দিয়ে, কেউ মানুষকে হেল্প করে। আমার জন্য পার্সোনাল লেভেলে সেটা হচ্ছে কি যে আমি যখন চিন্তা করি 6 বছর আগে একটা ইচ্ছা ছিল, একটা শখ ছিল, এই শখটা আজকে 1400 বাচ্চার ভবিষ্যৎকে হয়তো বা একটু হলেও চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন। মানুষের একটা ধারণা আছে হচ্ছে কি এই আমাদের জাগো ফাউন্ডেশন বা ভলান্টিয়ার ফর বাংলাদেশে যারা কাজ করছে, হ্যাঁ অবশ্যই আমাদের 10,000 ভলান্টিয়ার আছে, কিন্তু ভলান্টিয়ার কিন্তু একটা সময় পর্যন্ত করতে পারে, যেটা দিয়া বললো যে ইউনিভার্সিটি পর্যন্ত ঠিক আছে, তারপরে সে যদি তার নিজের বাচ্চাকে স্কুলে না পাঠাতে পারে সে তো ভলান্টিয়ার করবে না। আমাদের এই ফাউন্ডেশনটার মধ্যে কিন্তু এখানে 150 মানুষ চাকরি করে। আমাদের যে 8টা স্কুল আছে, স্কুলে টিচার আছে, দারোয়ান আছে, আয়া আছে, স্কুলটার অ্যাকাউন্টস আছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সো এটা পুরোপুরি যে একেবারে বলছি যে সবকিছু বাড়িঘর ছেড়ে দিয়ে বনবাসে চলে যায়, ব্যাপারটা ওরকম না। এই টাকাটা কোত্থেকে আসে? এবং আমাদের এই ফাউন্ডেশনটা চলে হচ্ছে কি আপনার, আমরা ডোনারদের সাথে আসলে কাজ করি না। আমাদের মেইন টাকাটা আসে হচ্ছে কি আপনার স্পন্সর চাইল্ড সিস্টেম। এটা বাইরে খুব পপুলার, বাট বাংলাদেশে আসলে এটা ওইভাবে করে ছিল না, যেখানে আপনার একটা মানুষ যার ইনাফ টাকা আছে, যে যার আসলে মন মানসিকতা আছে 1500 টাকা মাসে দেওয়ার, ওরকম একটা মানুষ আসলে একটা বাচ্চার দায়িত্ব নেয়। এবং আমরা যে রিসেন্টলি অনলাইন স্কুলটা খুললাম, আমাদের কিন্তু এখন যে বান্দরবনের স্কুলটা আছে, এটা কিন্তু আমি কখনোই বান্দরবনে আমি একটা মানুষ পাবো না যে আসলে ইংলিশে পড়াতে পারবে। আমাদের কিন্তু সিস্টেমটা ঢাকা থেকে টিচার বসে লাইভ ভিডিও বান্দরবনে যাচ্ছে, এবং বান্দরবনের বাচ্চারা বাংলাদেশে ঢাকার মধ্যে টিচারদের সাথে কথা বলছে। সেখানে আমাদেরকে গ্রামীণ ফোন আপনার ব্যান্ডউইথ এবং টেকনোলজিটা দিয়ে সাপোর্ট করছে। সো আমরা এভাবে করে মানে 4 বছর 5 বছর গ্রামীণ ফোনও দেখলো যে আসলে কি আমরা কিছু করতে পারি নাকি, তারপরে তারা আমাদের সাথে আসলো। রুবাইদ, টাকা পয়সার যে ব্যাপারটা সেটা কি হয়? এই কল ফর ব্লাড করতে গিয়ে, চালাতে গিয়ে কি টাকা পয়সা দরকার হয়? হ্যাঁ, আমাদের অ্যাডমিন আছে টোটাল এখন পর্যন্ত প্রায় 15 জন, তারও উপরে, এবং অনেকেই ব্যক্তি উদ্যোগেও কাজ করে আমাদের সাথে। আমাদের টোটাল গ্রুপটা প্রায় 30 জনেরও উপরে হবে, যারা স্ট্রংলি কাজ করে 24 আওয়ার্স, কেউ না কেউ সারাক্ষণ অনলাইনে কাজ করছে। এবং এদের যেটা খরচ হচ্ছে যে আমাদেরকে আনলিমিটেড নেট ইউজ করতে হয়। এখন বাংলাদেশের নেটের বিল তো এটা মানে আমাদের মহামান্য কোম্পানিগুলোর দৌলতে আমরা বুঝি যে কিভাবে আর কি কত গলা কাটে আমাদের, সেটা নিয়ে আর নতুন করে বলছি না। কিন্তু এর বাইরেও যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে যখন আমরা রিকোয়ারমেন্ট গুলো পাই, দেখা যাচ্ছে যে একটা কারো পোস্ট আসলো যে বি পজিটিভ ব্লাড দরকার, কোন একটা হসপিটালের নাম বললো এবং কোন একটা মায়ের জন্য, এবং আর কোনো বিস্তারিত নাই। এখন এরকম মুহূর্তে আপনি কি করতে পারেন? নিশ্চয়ই এটা আমরা চুপ করে থাকবো না, এবং এটা সহ্যও করা যায় না যে একটা মা সামান্য 2-3 বার ব্লাডের জন্য মারা যাবে। তো তখন আমাদের করতে হয় কি, ফোন দিতে হয়। এখন এই ফোন দিতে যেয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন আমাদের ব্লাড অ্যারেঞ্জ হয় 45 to 50 ব্যাগ প্রত্যেক দিন। এখন এই 45 থেকে 50 ব্যাগ ব্লাড অ্যারেঞ্জ করতে যেয়ে আমাদেরকে প্রত্যেকে দেখা যাচ্ছে যে অসংখ্যবার ফোন দিতে হয়। এবারে যে আমাদের পার ডে 100 থেকে 150 টাকা করে আমাদের শুধু মোবাইলই বিল দিই আমরা। এখন এই মোবাইল বিলগুলো আমরা প্রত্যেকে ব্যক্তি উদ্যোগে আর কি করি, এবং যারা কাজ করে টোটালি স্বেচ্ছায়। আর নেটের বিল তো আমরা নেটে যদি আমরা এটা কাজ করতাম তাও ইউজ করতাম, না হলেও করতাম, সেক্ষেত্রে নেটের বিলটা আমরা এভাবে ধরি না। কিন্তু আমাদের মেইনলি প্রবলেমটা হয় কি যে আমাদের এই কমিউনিকেশনে, যে আমরা যখন ডোনারদের সাথে ফার্স্টে আমাদেরকে পেশেন্টের সাথে কন্ট্যাক্ট করতে হয়, সেকেন্ড টাইম হচ্ছে ডোনারের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো এই 2 কন্ট্যাক্ট করতে যে আমাদের যে মোবাইল বিলটা আসে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। যে পার ডে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমামই স্টুডেন্ট, আমরা 2-3 জন ছাড়া ম্যাক্সিমামই স্টুডেন্ট, এবং এরা সেই টাকাটার কোথা থেকে যোগান আসে, বা যদি যেই টাকাটা দরকার হয় এই আমাদের কোনো স্পন্সর নাই। আমরা সব সময় চেষ্টা করেছি যে আমরা জিনিসটাকে অনার্থিক রাখার জন্য। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যারা আর কি একটু সামর্থ্যবান আছি, তারা আর কি ছোটদেরকে হেল্প করি, যে ঠিক আছে ওরা আমাদেরকে বলে যে ভাই এখানে প্রবলেম, ভেরি গুড, আমরা তখন আর কি ফোন দিই, তোমরা পারছো না, তাহলে ওরা আমাদেরকে অনলাইনে একটা ট্রান্সফার করে দেয়, আমরা তখন আর কি ফোন দিয়ে সেটা যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, মানে এটা পুরোটাই ভলান্টারি। হ্যাঁ। দিয়া, আপনাদের এখানে টাকা পয়সার দরকার হয়? হয়তো। তারপরে সেই টাকা পয়সার যোগানটা কিভাবে আসে? যেটা করবি আসলে শুরু করেছে, যে আসলে একটা সংগঠন চালানোর জন্য আপনার একটা ওই সিস্টেম থাকাটা খুব জরুরি, আপনার স্টাফ দরকার, আপনার একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। তো আমাদের দুটো হয় টাকা পয়সা। ওয়ান দিকে শুরু হচ্ছে টিফিনের টাকা জমায়, টিফিনের টাকা দিয়ে ওটা 2 বছর চলেছে, জমায় 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 জমায়। কিন্তু এরপর আমরা যেটা করেছি, আমরা একটা ফিলান্থ্রপিক উইং ওপেন, আমাদের আত্মীয় স্বজন আছেন, এদিকে ডোনার্স আছে, তারা টাকা পয়সা দিচ্ছে, কিন্তু ডোনার ডিপেন্ডেন্ট হওয়াটা খুব রিস্কি। আজকে ডোনার নাই তো কালকে ঝামেলা হয়ে যায়। তো আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা কাস্টমার সার্ভিসেস অফার করেছি, আমরা লিডারশিপ ওয়ার্কশপস নেই, আমরা কমিউনিকেশন ওয়ার্কশপস হোস্ট করি, যেগুলো আমরা এক্সটার্নালি করি, সেখান থেকে আমাদের একটা আয়ের জায়গা আছে, যদি আমাদের নন প্রফিটের কাজগুলো চলে।
মোটামুটি ভাবে চলে যাচ্ছে, মানে আপনাদের আর ভালোই চলছে, খারাপ আচ্ছা না। খারাপ চলছে না। শাহিদ ভাই, একজন দর্শক সালমা উনি জানতে চেয়েছিলেন যে আপনাদের একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যাপারে উনি জানতে চাইছেন যে এটার ওয়াটার অ্যাম্বুলেন্স এবং প্রেজেন্ট মেডিকেল ফ্যাসিলিটিসটা কি অবস্থায় আছে। আচ্ছা, আমি মাঝখানে এটা বলার আগে একটু বলে নিই, কারণ আগে কোশ্চেনটা আসলে ওই জায়গাটা আমি আসলে ওইভাবে ক্লিয়ার ধরতে পারি নাই, যার জন্য আসলে আমাদের ওই যে মানে এইসব অ্যাক্টিভিটি চালানোর জন্য যে অর্থের যে বিষয়টা, আমাদের দুইটা স্কুল আছে, আমি বোধহয় একবার বলেছিলাম যে সুবর্ণগ্রাম আইডিয়াল স্কুল, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল, এই দুইটা স্কুল হচ্ছে পেইড স্কুল। এই দুটো স্কুল থেকে যে আয় হয়, আয়ের অংশ দিয়ে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আমরা পরিচালিত করি। আর আচ্ছা। ইয়েতে ওয়াটার অ্যাম্বুলেন্স যে বিষয়টা, সেটা ছিল আমাদের যখন আমাদের ডিসি ছিলেন নারায়ণগঞ্জের শামসুর রহমান সাহেব, তো উনি আসলে ওনার খুব উদ্যোগী একজন মানুষ ছিলেন, উদ্যমী মানুষ ছিলেন। এবং আমরা যখন প্রস্তাব করলাম যে আসলে হয় কি যে মায়াদ্বীপ নুনের থেকে মানে পাবলিক ট্রলার হচ্ছে সারাদিনে একটা, সো আপনার যদি কেউ সন্ধ্যার পরে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে ওখানে মানে ওখান থেকে মেইনল্যান্ড থেকে সোনাগাঁ থেকে 40 মিনিট লাগে ইঞ্জিন চালিত নৌকায়, মানে ট্রলারে করে। সো ওখান থেকে তাকে মানে সোনাগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা খুবই ডিফিকাল্ট, মানে এটা অসাধ্য একটা বিষয়। তো তখন আমরা একটা প্রস্তাব দিই যে আমরা একটা ওয়াটার অ্যাম্বুলেন্স যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো উনি এটা এগ্রি করেন এবং সে ব্যবস্থা করেন। মাঝখানে আমি 4 মাসের জন্য একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে হংকং গিয়েছিলাম। ওই সময় উনি এটা যখন দিয়েছেন, তখন এটার কথা ছিল যে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এটা টেক কেয়ার করবে এবং এটা ম্যানেজমেন্টে থাকবে এবং এটা মানুষের কাজে যাতে লাগে সেই কারণে সেটা ব্যবস্থাপনা করবে। কিন্তু তখন এলাকার কিছু ওই নুনের টেকের আওয়ামী লীগের সভাপতি ওসমান মেম্বার এবং এলাকার প্রভাবশালী মহল ওরা কুক্ষিগত করে, এবং ইনফ্যাক্ট যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছিল প্রায় 6 লক্ষ টাকা ওটা ইনভেস্ট করা হয়েছিল এটা বানানোর জন্য, পুরো কাজটি আসলে এইভাবে পড়ে আছে। এখন এটা আসলে কোনো কাজই লাগছে না। ওরা একটা মহল এটাকে কুক্ষিগত করে রাখছে, ওদের ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করে, এবং কোনো গভর্নমেন্ট অফিসার যদি চড়ে যেতে চায় তখন ওদেরকে আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওটা ব্যবহার করে এটা খুবই দুঃখজনক, আসলে এটা কোনো কাজে লাগছে না। যথারীতি অ্যাম্বুলেন্সটিকে এখন হাসপাতালে পাঠানোর সময় সময় এসে গেছে। করবি, আমি আসলে প্রশ্নটি দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি একটু শুরু করেন যে ঢাকা শহরের রাস্তাঘাট কতটা সাইকেল বান্ধব, আসলে আপনি কি মনে করেন? আমরা ওই মাঝে মাঝে এই টাইপের র্যালি অর্গানাইজ করি। এটা আমরা যতই এনকারেজ করি, হ্যাঁ আমরা দেখছি বিডি সাইক্লিস্ট খুবই ভালো কাজ করছে, তারা অনেককে এনকারেজ করেছে, বাট আসলে প্রশাসন থেকে বা গভর্নমেন্ট থেকে আসলে একটা ইনিশিয়েটিভ না নিলে, আমাদের একটা এমপ্লয়ি আছে, ওদের মেম্বার আমাদের সাথে কাজ করছে, ও প্রতিদিন আমাদের অফিসে সাইকেল চালিয়ে আসে। তো একদিন হঠাৎ করে ও আসছে না, অনেকক্ষণ হয়ে গেল, কিছু না, ও যাচ্ছিল একটা লেগুনা জাস্ট মেরে দিল। হ্যাঁ, তো আসলে একটা সেফ জায়গা যদি না থাকে সেক্ষেত্রে ইটস ভেরি রিস্কি। আমরা অবশ্যই মানুষকে এনকারেজ করব, বাট গভর্নমেন্ট থেকে মনে হয় মিনিমাম, এখন এটা যে আমি বলছি তখন মানুষ বলবে যে আমাদের ঢাকা শহরে গাড়ি চলারই জায়গা নেই, সেখানে আবার সাইকেলকে কিভাবে লেন করে দিবে। বাট আনসারটা কিন্তু হচ্ছে সাইকেলকে লেন করে দিলেই কিন্তু ঢাকা শহরে গাড়িটা কমবে। হ্যাঁ, মানে যে ডিম আর মুরগির কাহিনী না করে আমাদের মনে ইনিশিয়েটিভটা নিয়ে দরকার। দিয়া, আপনার কাছে কি মনে হয় ঢাকা শহর কতটা সাইকেল বান্ধব, বা বিশেষ করে মেয়েদের জন্য? আমার মনে হয় আসলে প্রত্যেকটা জায়গায় কাজ করার আগে সেলফ ডিসিপ্লিন থাকাটা খুব প্রয়োজন, যে আমি নিজে কতটুকু করছি। তো আসলে কর্মীরা তো অবশ্যই করে, বিকজ ওটার জন্য আমরাও কাজ করছি, সরকারের কাছ থেকে কিছু একটা আশা। বাট এর বাইরে আসলে আমরা যখন সাইকেল চালাই, আমরা আসলে ডানে বামে তাকাই না। রাজপথ মনে করে রাজার হালে সাইকেলে চালাচ্ছে, রাস্তার মাঝখানে সাইকেলের জন্য তো না, রাস্তার ডান দিকে সাইকেল চালার কিছু ডিসিপ্লিন আছে। তো আমরা যখন শুরু করেছিলাম 2009 সালে, তখন আমরা ডিসিপ্লিন অনেক বেশি মনে করছি, না হেলমেট পরতে হবে, গিয়ার্স পরতে হবে, বাম দিকে চালাতে হবে, হাত দিতে হবে, এই যে কিছু ডিসিপ্লিনের জায়গা আছে, এটা আই থিঙ্ক খুব পার্সোনাল লেভেল আসাটা দরকার যদি আপনি সাইকেলটাকে রাস্তায় নামাতে চান আসলে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের রুবায়েত, আমাদের মোট জনসংখ্যার বেশিরভাগ লোক গ্রামে বাস করে এবং ইন্টারনেট পেনিট্রেশনও একটা বড় অংশ আসলে ইন্টারনেটের সুবিধা থেকে এখনো বঞ্চিত। তো অনলাইন কেন্দ্রিক যোগাযোগে এই বড় অংশের মানুষকে যুক্ত করার উপায়টা কি আসলে? আমরা বা কোনো উপায় নিয়ে যখন প্রথম কাজ শুরু করি তখন একটা টার্গেট করেছিলাম যে প্রথমে, যেহেতু আমি আপনাকে প্রথমে বললাম যে আমাদের পাওয়ার হচ্ছে আইটি, তো সেটাকে ইউজ করে আমরা গত 2 বছর ধরে কিন্তু অলরেডি আমরা একটা নেটওয়ার্ক বিল্ড আপ করে ফেলেছি, যেটা 3 লাখ মানুষ সংযুক্ত আছে এখানে। এবং এখন আমরা মোটামুটি বাংলাদেশের টেকনাফ, তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা ব্লাড ম্যানেজ করে দিতে পারি। তো এটা হচ্ছে এখন সিস্টেম, মানে যার রক্ত দরকার তার ইন্টারনেট থাকতেই হবে এমন কোনো কথা নাই, মানে সে খবরটা দিলেই হলো, বা যে কোনো একটা ভায়া আমাদের কাছে খবর পৌঁছালেই হলো। কিন্তু আমাদের নেক্সট টার্গেট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করলাম যে মানুষ আমাদের কাছে ব্লাড চাচ্ছে, এখন আমরা করব কি নেক্সট 2 বছরে যে কেউ যেন কারো কাছে ব্লাড না চাই,
কারণ হচ্ছে দেখেন যে আপনি দেখা যাচ্ছে যে আপনার যে ফ্ল্যাটে থাকেন বা যে বিল্ডিং এ থাকেন, আপনি আপনার পাশের বাসারই ব্লাড গ্রুপ জানেন না, সেই অথচ সচেতনতা আপনি আমাদের কাছে আসছেন যে ভাই ব্লাড দেন, আপনি কোনো ব্লাড ব্যাংকে যাচ্ছেন ব্লাড দেন, এটা কি জন্য হবে? আমাদের জানা উচিত যে আমার আশেপাশে, আমার গ্রামে বা আমার কমিউনিটিতে, আমার এরিয়ায়, আমার সার্কেলের মধ্যে যারা আর কি আছে, প্রত্যেকের ব্লাড গ্রুপ যদি আমরা জানি, তাহলে কাউকে আর কারো কাছে যেতে হবে না, জাস্ট একটা ফোনে যাচ্ছ এনাফ নিজেদের মধ্যেই। আচ্ছা করবি, একটা জিনিস হচ্ছে যে আপনি সম্প্রতি প্রথম আলোতে লিখেছেন যে 5 বছরের যাত্রাপথে জাগো যেমন কঠোর সমালোচনা করিয়েছে, তেমনি পেয়েছে অজস্র মানুষের ভালোবাসা। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে খ্যাতির এক ধরনের বিড়ম্বনা থাকে, এই বিড়ম্বনার কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান? যে জাগো তো এখন দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়েছে অনেক। না, ভালো খারাপ দুটোই ছিল। আমি আগে খারাপটা দিয়ে শুরু করেছি। যখন আপনি যে বললেন যে টাকার কথাটা, হ্যাঁ আসলে টাকা ছাড়া কোনো কিছু করা সম্ভব না, আবার টাকা ছাড়া করা সম্ভব, দুটোই সত্যি। এরকম আমাদের 2011 একটা বড় কোয়েশ্চেন এসেছিল যে আপনাদের অডিট রিপোর্ট কোথায়? আমাকে অডিট রিপোর্ট কে করে দিবে ফ্রিতে? ওটা করতে গেলেও তোমার টাকা লাগে। তো এই টাইপের কিছু জিনিসপত্র যে আমি অডিট করাবো, নাকি ওই মুহূর্তে ওই টাকাটা দিয়ে আমি বাচ্চাটাকে আধা কেজি চাল কিনে দেবো, যেটা দিয়ে আমরা এনকারেজ করি ওদেরকে স্কুলে আসার জন্য। এই টাইপের অনেক প্রবলেমই ফেস করতে হয়েছে। এবং এখন মনে হয় যে মানুষের ধারণা, আগে একটা সময় ধারণা ছিল কি আমাদের এই হলুদ গেঞ্জি এবং ওই গোলাপ ফুল নিয়ে যাওয়ার পিছনে মানুষের ধারণা ছিল ওই একটা দিনই এরা কাজ করে, কিছু বড়লোকের ছেলে মেয়ে রাস্তায় নামে ওই ফুল বিক্রি করে। আমরা আসলে ফুল বিক্রি করি না, আমরা মানুষকে একটা ফুল দিয়ে বলি যে কেউ যদি হেল্প করতে চায়। এবং যখন আসলে আমরা স্কুলটাকে হাইলাইট করা শুরু করলাম, মানে আমি একটা স্কুলে বাচ্চা পড়াচ্ছি, সেটাও আমার গর্ব করে বলতে হবে, আসলে আমাদের কখনো এটা মাথায় ছিল না। তা আমরা আমাদের এই ভলেন্টিয়ার ইউথ নিয়ে আসলে বেশি ফোকাস ছিলাম। জানতে জানতে আস্তে আস্তে এখন মনে হয় যে মানুষ, এখন কিন্তু প্রচুর মানুষ আমাদের এখানে আগে আছে যে না, এরকম একটা ফ্যামিলি আছে যে হাজবেন্ডটা 15,000 টাকা ইনকাম করে আর ওয়াইফটা 12,500 টাকা, তারা দুজন 750-750 টাকা জমিয়ে একটা বাচ্চার জন্য স্পন্সর করে। আচ্ছা, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি যে হ্যাপি স্যাড সবই আছে। খ্যাতি ট্যাতি এগুলো আসবে, কাজ করতে থাকলে আসবে যাবে, ভালো কথা বলবে মানুষ, খারাপ কথা বলবে, কোনো জার্নি আসলে আমি এখানে বলতে পারি যে আমরা 4 জন যারা বসে আছি, কারো জার্নি খুব সুন্দর ছিল না, খুব মসৃণ হ্যাঁ, না। কিন্তু কেউ কিন্তু হালও ছেড়ে দেয়নি। শাহিদ ভাই, আপনার কাছে শেষ জানতে চাইবো যে আপনি তো পরিবেশ বাঁচাও আন্দোলনের মানে পবার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক। জি। তো এই জেলার নদী, খাল, কৃষি জমি মারাত্মক শিল্প দূষণের শিকার বলে আমরা অনেক সময় পত্রপত্রিকা পড়ে থাকি। এই বিষয়টি নিয়ে কি করছেন আপনি, যদি খুব না, সংক্ষেপে এগুলো বলতেন? নিয়ে আমরা গত 4 বছর যাবতই ব্যাপক কাজ করে আসছি। মানে আমরা সেমিনার করছি, মানববন্ধন করছি এবং অনেক সময় ওদেরকে নক করতেছি, আমরা পরিবেশ অধিদপ্তরে আমরা বিষয়গুলো জানাচ্ছি এবং অনেক সময় আমরা গোল টেবিলে আয়োজন করতেছি। মানুষকে একই সঙ্গে হচ্ছে মানুষকে কনসিয়াস করা, সচেতন করা, আর পাশাপাশি একটা প্রেশার তৈরি করা। যেমন আমাদের এই আন্দোলনের ফলে আমরা যে চৈতি গ্রুপ আমাদের ওখানে ব্যাপক দূষণ করছিল, ওরা বাধ্য হয়েছে ইটিডি প্ল্যান্ট বসাতে এবং ওদের প্রায় 36 লক্ষ টাকা ওরা জরিমানাও দিয়েছে মানে পরিবেশ অধিদপ্তরে। এবং এভাবে অন্যান্য একই সঙ্গে আমরা যেটা করতেছি, মানুষকে কনসিয়াসনেস ডেভেলপ করার জন্য, মানুষকে কনসিয়াস করার জন্য বিভিন্ন সভা সেমিনার করছি, মানববন্ধন করছি, আর পাশাপাশি আমরা ওদেরকেও নক করতেছি সরাসরি ফিজিক্যালি গিয়ে যে তোমাদের এই দূষণগুলো বন্ধ করা উচিত বা এটা একটা ইটিবি প্ল্যান্ট বসিয়ে সেটা পিউরিফাই করা উচিত। আচ্ছা, দিয়া, আপনি নিয়মিত ব্লগ লেখেন, ব্লগিং এ কোনো ঝুঁকি দেখেন এই সাম্প্রতিক পরিস্থিতি, যদি আইসিটি আইন সংশোধন এগুলি যদি মনে রাখে? হ্যাঁ, না হ্যাঁ। ব্লগিং তো মানে আগে জিনিসটা খুব পার্সোনাল ছিল, এখন জিনিসটা সামহাও খুব গ্লোবাল, খুব আলোচিত একটা বিষয় হয়ে গিয়েছে। আমরা সবাই ব্লগার আজকাল। তো হ্যাঁ, ব্লগিং অবশ্যই ঝুঁকি আছে, আপনার নিজের ওপিনিয়ন আপনি কতটুকু দিবেন কতটুকু দিবেন না। কিন্তু আমার মনে হয় যেটা আমি সবসময় বলি হচ্ছে যে আমরা যেই মাধ্যমেই করি না কেন, সেটা পত্রিকা হোক, ব্লগিং হোক, ফেসবুকে হোক, ফেসবুকে আজকাল অনেকে ব্লগের সমানই মনে করে। জি। তো সেখানে আসলে নিজের দায়িত্ব থাকাটা খুব প্রয়োজন। আপনি কি বলছেন, কেন বলছেন, কতটুকু রিসার্চ করে বলছেন, সেই জায়গাটা যদি ঠিক থাকে ঝুঁকি তার থাকবে। মানে আপনি যদি সত্য কথা বলেন তাহলে ঝুঁকি কম থাকে, বুঝে শুনে কথা বলেন তাহলে ঝুঁকি কম থাকে। ঝুঁকি কম ঠিক থাকে। আছে। রুবাইদ, একদম খুব সংক্ষেপে, যে রক্ত দেয়া নিয়ে যে মানুষের একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা থেকে ইয়ে করার জন্য আপনি কি বলবেন? 30 সেকেন্ড যদি একটু বলেন। আর রক্ত নিয়ে যেটা ভুল ধারণা, যে অনেকেই মনে করে যে রক্ত দিলে হয়তো ব্যথা লাগবে, বা অনেকেই মনে করে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার রক্ত 56 দিন পর পর এমনি নষ্ট হয়ে যাচ্ছে। এখন সেই রক্ত যে নষ্ট হয়ে না করে আপনি যদি এক ব্যাগ রক্ত কাউকে দেন, তাহলে একটা জীবন বাঁচবে, আর একটা জীবন বাঁচানোর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? এবং যেটা ব্লাড ব্যাংক বলছে, করবি একদম শেষ প্রশ্ন, যে আপনি 7 সামিটের মুখপাত্র, মানে বাংলাদেশ 7 সামিটের একদিকে নিচুতলার শিশু, অন্যদিকে শিখরে ওঠার কাজ তদারক, কেমন লাগে দুইটা সমন্বয় করতে? না, দুটোর মধ্যে আমি আসলে একটা লিঙ্ক খুঁজে পাই যে আমার কাছে মাঝে মাঝে আমি যখন বাইরে ট্রাভেল করি, অনেক সময় মানুষ চিনে না আমাদের দেশটাকে। আমি যদি ওই অ্যাঙ্গেল থেকে বলি যে আই এম ভেরি প্রাউড যে ওয়াসফিয়া আমাকে বলেছিল যে
ওর স্পোক্স পারসন যদি হতে পারি, এবং আই ফিল ভেরি প্রাউড। দুটা ডেফিনেটলি ডিফারেন্ট কাজ হলেও আমি মনে করি যে বাংলাদেশকেও যেভাবে মানুষের জানা উচিত এবং বাংলাদেশকে চেনার জন্য আমার যে এই বাচ্চারা আছে এদের একটা ফিউচার বিল্ড করতে হবে। So আমার মনে হয় যে দুইটার ব্যালেন্স এর মধ্যে মনে হয় আমি কোথাও আছি। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ, শাহেদ, কায়েস, পারভীর, আহসান, রুবায়েত এবং দিয়া। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।